অবস্থায় রাখবো। এরপর কিছু সিক্রেট পার্ট থাকবে যেটা শর্টকাট ফলো করা হয় যখন আমার অ্যাগ্রেসিভলি কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। সো সেই শর্টকাট শুধুমাত্র অফলাইন লাইক উইথআউট রেকর্ডের থাকবে, কারণ এটা মাইক্রোসফটের রুলস এর বাইরে বা ওভারঅল রুলস এর বাইরে। আমরা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব। সো ওই পার্টটা রেকর্ডিং এর বাইরে থাকবে। সো আপনারা হচ্ছে যে ওই সময় লাইভ চলাকালীন যা কিছু জানার আস্ক করতে পারেন। হুম। আর কিছু ম্যাটেরিয়ালস আপনারা হচ্ছে এট দ্য এন্ড সেশন পেয়ে যাবেন। সো ওর জন্য সেশন শেষে প্রত্যেকের ইমেল অ্যাড্রেসটা যদি শেয়ার করতেন দেন ভালো হইতো। সো এখন লাগবে না, সেশন শেষের দিকে। ফাইন। ওকে, সো আলিম ভাই শুরু করি। হ্যাঁ, শিওর। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল এগেইন থ্যাংক ইউ সবাইকে আবার শেষের দিনে জয়েন করার জন্য। ইটস এ লং প্রসেস, 4 দিনের 2 সপ্তাহ আর ওয়ার্কিং ডে আজকে সবার। সো অফিস টফিস করে এসে সবাই হয়তো ক্লান্ত। তারপরেও আমাদের যেহেতু আজকে মেইন টপিকটাই হচ্ছে এক্সামের গাইডলাইন, তারপরেও একটা ছোট্ট একটা টপিক আছে 600 এর ভিতরে। এটা আসলে অতটা খুব বেশি বোঝানোর মতো ক্যাপাবিলিটি আমাদেরও নাই, বা আমরাও বলবো না বোঝার জন্য, জাস্ট পরীক্ষায় পাশ করার জন্য হলেই হবে আর কি। এটা হচ্ছে কেকিউএল বা রিয়েল টাইম ইন্টেলিজেন্স যেটা আছে। এখানে খুব শর্টে আমি জাস্ট কয়েকটা জিনিস বলে রাখবো, কোন কোন জিনিসগুলো একটু দেখে যাবেন, তাহলে পরীক্ষায় যেন অ্যাটলিস্ট পার করতে পারেন আর কি। ফার্স্ট অফ অল কেকিউএল বা রিয়েল টাইম ইন্টেলিজেন্স মানে তো বুঝতেছি যে এটা একদম কোন একটা সোর্স থেকে রিয়েল টাইম ডাটাটা ফ্যাব্রিকের ভিতরে নিয়ে এসে দেন আদার প্রসেস বা রিপোর্টিং গুলা হবে আর কি। আর কেকিউএল হচ্ছে একটা ডেটাবেস বা কোয়েরি সেট যাই বলে না কেন, লাইক সিকুয়েল, সিকুয়েল এর মতোই আর কি। এটা কেকিউএল আর কি, কুস্টো কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো রিয়েল টাইম ইন্টেলিজেন্সের মধ্যে জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে ইভেন্ট স্ট্রিম। ইভেন্ট স্ট্রিমটা কি, এটা কিভাবে কাজ করে, ইভেন্ট হাউসটা কি, এটা কিভাবে কাজ করে, আর একটা হচ্ছে রিফ্লেক্স। এই তিনটা হচ্ছে মূলত আইটেম রিয়েল টাইম ইন্টেলিজেন্সের জন্য। এখানে মোটামুটি জাস্ট একটা আইডিয়া, মানে গ্রাফটা দেখে বোঝা যাচ্ছে যে ইভেন্ট স্ট্রিম দিয়ে মূলত ইনজেস্ট বা প্রসেস করা হয়, লাইক পাইপলাইন দিয়ে আমরা যেভাবে ডাটাগুলো নিয়ে আসি, ইভেন্ট স্ট্রিমটা অনেকটা ওই রকম। ইভেন্ট ইভেন্ট হাউসে হচ্ছে গিয়ে এটা স্টোরের মতো আর কি, লেক হাউস ওয়্যার হাউসের মতো আর কি ইভেন্ট হাউসটা, বাট রিয়েল টাইমের জন্য। আর ইন দা মিন টাইম ইনজেস্ট এবং প্রসেসের মাঝখানে আমরা কিছু ট্রান্সফরমেশন করতে পারি। ট্রান্সফরমেশনটা আমরা ওই কেকিউএল ল্যাঙ্গুয়েজটা ইউজ করে করতে পারি। কেকিউএল এটা সিকুয়েল এর মতোই একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, বাট এটার স্টেটমেন্ট গুলা সিকুয়েল এর থেকে একটু শর্ট। সিকুয়েলে যদি কোনো স্টেটমেন্ট লিখতে 5-7টা ওয়ার্ড লিখতে হয়, কেকিউএলে হয়তো 1-2টা ওয়ার্ড লিখলেই হয়ে যায়। সো কেকিউএল এর কয়েকটা স্টেটমেন্ট জাস্ট একটু মাথায় রাখবেন। সিকুয়েলে যেভাবে আমরা সিলেক্ট স্টেটমেন্ট লিখি, কেকিউএলে আমরা ওইটা কিভাবে লিখতে পারি। সিকুয়েলে আমরা যেভাবে হয়ার ক্লজটা লিখি বা হয়ার স্টেটমেন্ট লিখি, মানে ফিল্টার করার জন্য, কেকিউএল এ এরকম সেম ভাবে কি ইউজ করা হয় ফিল্টার করার জন্য। আহ, এই তো মূলত। আর বা হচ্ছে ওই যে ফ্রম টেবিল লিখি আমরা সিকুয়েলে, ফ্রম দিস টেবিল, এখানে ওই জিনিসটা কিভাবে লেখা হয়, এরকম বেসিক কিছু জাস্ট কয়েকটা কোয়েরি দেখে যাবেন। বা হচ্ছে গিয়ে কি বলে অর্ডার বাই বা গ্রুপ বাই, এই জিনিসগুলো সিকুয়েলে আমরা যেভাবে করি সেম জিনিসটা আমরা কেকিউএল কিভাবে করতে পারি, জাস্ট ওই স্টেটমেন্ট গুলো একটু দেখে যাবেন। তাহলে আশা করি কেকিউএল এর যে কয়েকটা কোশ্চেন আসবে ভিতর থেকে হোপফুলি পারবেন আর কি। সো এটা হয়তো 1-2 ঘন্টা আপনারা যদি বাসায় সময় দেন, বা DP600 এর যে লার্নিং পাথটা আছে ওইটা দেখলেই আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ। সো কেকিউএল এর এইটুকুই আর কি, এর বেশি যাব না। কারণ রিয়েল টাইম ইন্টেলিজেন্স নিয়ে আহ, খুব বেশি দেখানোর কিছু নাই, জাস্ট আপনারা এই জাস্ট একটু কয়েকটা ইউজ কেস আপনাদেরকে বলি। লাইক আমরা যখন এক্সেল থেকে পাওয়ার বিআইতে মুভ করি তখন আমাদের একটা টার্ম আসতেছিল যে এটা লাইভ হবে, লাইভ। বাট যখন আমরা কাজ করতে শুরু করলাম এক্স্যাক্টলি, তখন দেখলাম যে মিনিমাম একটা ইন্টারভ্যাল আমাদেরকে সোর্স এবং আমাদের পাওয়ার বিআই রিপোর্টের মধ্যে থেকে যাচ্ছে মিনিমাম 30 মিনিটস বা অ্যাটলিস্ট একটা রিফ্রেশ, রাইট?
সো পাওয়ার বিআই সিমেন্টিক মডেল যতক্ষণ না রিফ্রেশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমার সোর্স থেকে ডাটা পাচ্ছি না। যদি না আমি ডিরেক্ট কুইরিও নিই, ইটসেলফ আমাকে রিফ্রেশ করা লাগতেছে, দেন আমার ডাটা চলে আসতেছে। সো এই যে একটা গ্যাপ থেকেই যাচ্ছে, এই গ্যাপটা এই রিয়েল টাইম ইন্টেলিজেন্সে আর থাকে না, এটা ওভারকাম হয়ে যায়। সো যখন ডেটা আমার সোর্সে আসবে আর আমার স্টোরেজে থাকবে, ঠিক ইমিডিয়েট সেই ডেটাটা আমার রিপোর্টেও আমি যদি দেখতে চাই, এমন কোনো সিচুয়েশন যখন আমি তৈরি করব, সেটা নর্মাল ট্র্যাডিশনাল যে পাওয়ার বিআই রিপোর্ট এটা আর কভার করে না। তখন আমাকে রিয়েল টাইম ইন্টেলিজেন্সের হেল্প নেওয়া লাগে। সো যখন কভার করে না, দ্যাট মিনস যে টেকনোলজি গুলা ইউজ করে এই সিস্টেমটা দাঁড়াইছে, যেমন ধরেন যে লেক হাউস, ওয়্যার হাউস আর সিকিউর ডাটাবেস, এইগুলা এর কম্প্যাটেবল ফিচার বা সার্ভিস দিতে পারে না। এই কারণে আমরা ইভেন স্ট্রিম ইউজ করি, যেটা অল টাইম স্ট্রিমিং ডাটা নিয়ে কাজ করবে, বা স্ট্রিমিং করার ফিচার গুলা এনাবল করে এই ডাটাবেসটাকে ডিজাইন করা। আবার আমরা এই যে স্ট্রিমিং ডাটা বলতে যদি বুঝি যে লাইক ফর এক্সাম্পল আমরা শেয়ার মার্কেটের ডেটা অল টাইম চেঞ্জ হচ্ছে, লাইক এভরি সিঙ্গেল সেকেন্ড চেঞ্জ আসতেছে, বা ওয়েদারের ফোরকাস্ট, ওয়েদার ডেটা, বা ধরেন কোনো আইওটি ডিভাইস আছে বা গেমিং চলতেছে, এই যে ডাটাগুলো যেখানে রাখা যাচ্ছে সেগুলো আমাকে এমন স্ট্রাকচারে রাখতে হয় বা এমন ভাবে প্রসেস করতে হয় যেগুলা ইমিডিয়েট অ্যাকশন চেঞ্জ হয়, রাইট? সো এগুলো হচ্ছে কমন এক্সাম্পল। বা আপনি যদি কোনো সেন্সরের পয়েন্ট অফ ভিউ ধরেন, লাইক একটা হচ্ছে কোল্ড স্টোরে কি পরিমাণ টেম্পারেচার আপ ডাউন করতেছে, এটা আপনি একটা রিপোর্টের মাধ্যমে দেখতে চান এবং ওর জন্য কোনো অ্যাকশন নিতে চান। সো এগুলোর জন্য হচ্ছে কি আমার রিয়েল টাইম ইন্টেলিজেন্স গুলোকে ইউজ করতে হয়। তার ওভারঅল কম্পোনেন্ট আর্কিটেকচারটা কাইন্ড অফ এমন। ওকে, থ্যাংক এখানে ইউ। হ্যাঁ, ইউজ কেসটা হচ্ছে মূলত আইওটি ডিভাইস যেগুলো থাকে বা বিভিন্ন ফ্যাক্টরি লেভেলের যে ডাটাগুলো জেনারেট হয় ওইগুলোর জন্য মূলত রিয়েল টাইম ইন্টেলিজেন্স ইউজ করা হয়, যাতে যে কোনো লেটসে ধরেন একটা ফ্যাক্টরিতে এক বয়লার বা সামথিং কিছু একটা আছে, এটা টেম্পারেচার হয়তো একটা লিমিটেশন থাকবে যে ওর উপরে গেলে আমাকে একটা নোটিফিকেশন দিবে, বা ওইটার উপর বেস করে আমার কোনো একটা সুইচ অফ করতে হবে বা অন করতে হবে, সামথিং লাইক দ্যাট। সো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স ইউজ করি আর কি, বা আইওটি ডিভাইস যেগুলো থাকে ওইগুলো থেকে তো রিয়েল টাইম ডাটা জেনারেট হচ্ছে, ওইগুলো থেকে মূলত রিয়েল টাইম ইন্টেলিজেন্সের জন্য কাজে লাগে। বাট নর্মাল ওই সেলসের ডাটা বা অন্যান্য যে বিজনেসের ডাটাগুলো থাকে ওইগুলোর জন্য আসলে রিয়েল টাইম দরকার হয় না। হয়তো অনেক সময় বোঝা বা না বোঝার কারণে বিজনেস ইউজাররা বলে আমার রিয়েল টাইম দরকার, বাট আলটিমেটলি আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি আসলে রিয়েল টাইম ওনারা নিতে পারে না আলটিমেটলি। হয়তো প্রথমে মনে করে রিয়েল টাইম দরকার, বাট দেখা যায় যে পরে সপ্তাহে একদিনেও রিপিট চেক করতেছে না। সো এই জন্য মূলত ওই আইওটি ডিভাইস কেন্দ্রিক ইনফরমেশনের জন্য আমরা রিয়েল টাইম ইউজ করি আর কি। ওকে, সো আমি হচ্ছে কেকিউএলটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। এর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমি এক্সামের ওই প্রিপারেশন গুলোতে চলে যাব। কেকিউএল থেকে কি ভাই কোশ্চেন আসে এখন? মধ্যে শুনছিলাম যে কেকিউএল নাকি 700 নিয়ে গেছে। অ্যাকচুয়ালি কোর্স কন্টেন্ট আপডেট হয়ে 600-এ চলে আসছে, বাট খুব বেসিক লেভেলের কোশ্চেন আসবে, আমরা ধারণা করতেছি একটা দুইটার বেশি আসবে না। হ্যাঁ, যেটা বললাম ওই যে স্টেটমেন্ট গুলো আছে, ওরা হয়তো কয়েকটা অপশন দিবে, কোয়েরি দিবে যে কোনো একটা টেবিল থেকে ডাটা কয়েকটা কলাম দেখানোর জন্য আমার সিলেক্ট স্টেটমেন্টটা কেমন হবে, এরকম একটা কোশ্চেন আসতে পারে। বা হোয়ার স্টেটমেন্টের পরিবর্তে কেকিউএল আমরা কি ইউজ করি, এইরকম দুই একটা কোশ্চেন আসবে আর কি। খুবই ইজি মানে আর কি, ভাই যে যেটা পারবেন। কিওয়ার্ড গুলো আর কি, হ্যাঁ কিওয়ার্ড হ্যাঁ গুলো হ্যাঁ একটু আপনার সিকিউএল এর যে বেসিক সিনট্যাক্সটা আছে না, ওভারঅল সিকিউএল স্ট্রাকচার, আপনি এই স্ট্রাকচারটাকে কনভার্ট করবেন হচ্ছে গিয়ে আপনার কেকিউএল এ। তারপর কি কি চেঞ্জেস গুলো করতে হয় এগুলা জাস্ট হচ্ছে গিয়ে চেক করবেন, দ্যাটস এনাফ। গট ইট। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে এক্সাম প্রিপারেশনের ব্যাপারে কে কে আমরা রেজিস্ট্রেশন করছি ডিপে 600 এর ব্রাউজার ফ্রি পাওয়ার জন্য। একটা লিঙ্ক আমরা প্রথম দিনই শেয়ার করছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি দেখি লিঙ্কটা ওপেন করার ট্রাই করি। আমাদের ফার্স্ট সেশনে স্লাইডে আছে। ফর্ম সবাই পূরণ করতে করছেন? জি আমি করছিলাম। ওকে, এটা তো কিন্তু এটা কিন্তু mandatory। দরকার। এটা কিন্তু আলটিমেটলি মাইক্রোসফটের কাছে যাবে এবং এইখান থেকেই আলটিমেটলি ওরা ব্রাউজার প্রোভাইড করবে। সো এইটা পূরণ না করে শুধু আমাদের সেশনে জয়েন করলে হয়তো মিস যার পসিবিলিটি আছে।
হয়তো এইখান থেকেও মানে না 100% পাইলে মিস দেন হলো। আমরা হয়তো, হ্যাঁ, এটা করার পরেও যদি না পান দেন হয়তো আমরা আমাদের কমিউনিটির থ্রুতে আমরা হয়তো জিজ্ঞেস করতে পারি যে এই ভাউচার পাই নাই, দেওয়া যাবে কিনা। বাট বাই ডিফল্ট এটা পূরণ করতেই হবে। এখানে হয়তো কিছু লেখা লাগতে পারে যেটা প্রথম দিনে দেখানো হয়েছে, এগুলো জাস্ট আপনারা আপনার মতো করে লিখে দিয়ে দিয়েন আর কি। বাট এটা কিন্তু মাস্ট। এখনো পর্যন্ত কারো বাদ আছে কি আপনারা যারা জয়েন করছেন এর ভিতরে? না ভাই, তবে আমার একটা কোশ্চেন আছে। আমার হচ্ছে পরিচিত একজন, উনি ওনার PL 300 দেওয়া আছে, হ্যাঁ। তো হ্যাঁ, হ্যাঁ, ওইটা যে লার্ন প্রোফাইল থেকে ছিল, মাইক্রোসফট লার্নের প্রোফাইল থেকে, উনি জি, জি, এই যে DP600 এর যে ভাউচারটা, এইটা জি, উনি জি, হচ্ছে গিয়ে অফিসের আর একটা লার্ন প্রোফাইল আছে, অফিসের মেইল দিয়ে ওইটা দিয়ে হ্যাঁ। হচ্ছে গিয়ে ইয়ে করে ফেলছে। এখন এইটাকে মার্জ করার কোনো ওয়ে আছে? উনি চাচ্ছে একটা প্রোফাইলের মধ্যেই হচ্ছে গিয়ে ক্রেডেনশিয়াল গুলা থাকুক। তো এইটার কি কোনো উনি কি সলিউশন আছে নাকি? উনি কি পরীক্ষার রেজিস্ট্রেশন করে ফেলছে নাকি এইটার রেজিস্ট্রেশন করে ফেলছে? না, উনি পরীক্ষার রেজিস্ট্রেশন করে ফেলে নাই, এইটার মানে এই ইয়ের রেজিস্ট্রেশন করে ফেলছে, এটাকে কি বলে, কুপনের জন্য আর কি। আচ্ছা, তাইলে সমস্যা নাই। উনি কুপন যে মেইল থেকেই পাক, ওই সেম কুপনটা যে কোনো অ্যাকাউন্ট থেকেই রেজিস্ট্রেশন করা যাবে আর কি। ও, তাহলে হচ্ছে গিয়ে মানে ওই ওনার যে PL 300 যেটাই দেওয়া আছে ওইটাই হচ্ছে হ্যাঁ, গিয়ে এই কুপন ইউজ করে দিতে হবে বলছে। হ্যাঁ, 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 সেটাই। ইভেন আপনি যদি কুপন পান, আপনার না লাগলে আমাকে দিয়ে দিন, আমিও পরীক্ষা দিতে পারবো। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এটাই থ্যাংক আর ইউ ওকে, কি। ভাই। এইখানে একটা আপনি কমন দিয়ে একটা আর কি গাইডলাইন। করবেন ভাই, আপনি তো বেটা ভার্সনে দিয়ে দিছেন। না, আমি 700 বেটা ভার্সন দিছিলাম, দেখি 600 পরে, সরি, বেটার পরে দিছিলাম আর কি। এখানে একটা আচ্ছা, কমন যাই হোক। গাইডলাইন প্রত্যেকের জন্য দিয়ে রাখি। 1 মিনিট ভাই। হ্যাঁ, আমরা প্রত্যেকেই ট্রাই করব মাইক্রোসফট ওরিয়েন্টেড যত সার্টিফিকেশন, যত যত বেশি লার্নিং পার্ট বা লার্নিং মডিউল কমপ্লিট করতেছি, এটা যেন পার্সোনাল ইমেল অ্যাড্রেসে হয়। ভুল করে কেউ হয়তো কখনো অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে করে ফেলছি বা কোনো এক্সামও দিয়ে ফেলছি, সো ওইটা তো আর ক্যান্সেল করার উপায় নেই, ক্যান্সেল করলে ওই সার্টিফিকেশনটা চলে যাবে। সো এমন সিচুয়েশনে দুইটা অ্যাকাউন্টের এই ইনফরমেশন আপনাকে মাইক্রোসফটের কমিউনিটির সাপোর্টে আপনি মেইল করতে পারেন যে আমার এই এ ইমেলের এ প্রোফাইল আর বি প্রোফাইল, দুইটা দুইটা প্রোফাইল হয়ে গেছে। এক বি হচ্ছে আমার কোম্পানি প্রোফাইল, যেটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, বা লাইক আপনি কোম্পানি থেকে বের হয়ে গেছেন, কোম্পানি আপনার ইমেল অ্যাড্রেস ডিলিট করে দিল, আপনার প্রোফাইলও চলে গেল, তাই না? সো এমন সিচুয়েশনে আমরা মাইক্রোসফটের সাপোর্ট কমিউনিটি সাপোর্টকে যদি মেইল করা হয় যে আমার এমন সিচুয়েশন তৈরি আছে, আমার কোম্পানি প্রোফাইলে যা কিছু আছে সে সব কিছু আমার এই প্রোফাইলে ট্রান্সফার করে দেওয়া হোক, এইটা করলে 3 থেকে 7 দিনের মধ্যে তারা একটা রেসপন্স করে এবং এটা ট্রান্সফার করে দেয়। চাইলেও একটা প্রোফাইলে দুইটা অ্যাকাউন্ট অ্যাড করা যায়, কিন্তু বেটার অপশন হচ্ছে কোম্পানির প্রোফাইলে কোনো কিছু না রাখা, যদি কিছু থেকে থাকে সেটাকে নিজের পার্সোনাল প্রোফাইলে ট্রান্সফার করা। এর জন্য হয়তো তারা কিছু ভেরিফিকেশন করতে পারে, বাট ইটস ফাইন। যতটুকু ভেরিফিকেশন চায় বা আপনি যতটুকু ইনফরমেশন দিয়ে বলতে পারেন যে আপনি অথেন্টিক পারসন, সো ওরা মার্জ করে দিবে। আমি নিজেও এই কাজ করছি। সো তাতে করে সুবিধা হচ্ছে কোম্পানির প্রোফাইল সামহাও আমার নষ্ট হয়ে গেলে আমার প্রবলেম না। এখন আমার কারেন্ট যে প্রোফাইল থাকতেছে পার্সোনাল অ্যাকাউন্ট, আমি যে কোনো জায়গায় যে কোনো ভাবে ইউজ করতে পারতেছি। ওকে। অবশ্যই নট অনলি পরীক্ষা, ইভেন লার্ন প্রোফাইল যেটা থাকবে, আপনারা যে লার্নিং পাথ গুলো পড়বেন বা আহ, অনেক ছোটখাটো টেস্টও থাকে, ওই লগ ইন করা থাকা অবস্থায় পড়বেন, তাহলে আপনার প্রোফাইলের র্যাঙ্কিংটা বাড়তে থাকবে আর কি। ওখানে পয়েন্ট সিস্টেম আছে। সো যত পয়েন্ট বাড়বে আপনার প্রোফাইলটা তত স্ট্রং হবে আর কি। কিন্তু আর এখানে প্লাস একটা এটা জিনিস কিন্তু মাথায় রাখ। ভিজিবিলিটিও তৈরি করে যে আপনি আসলে কোন হুম, মডিউলটা পড়ছেন, আপনি ভুলে গেছেন বাট এটা একটা ট্র্যাকিং রেখে দিবে যে আপনি এই মডিউলটা পড়ছেন কোনো না কোনো এক সময়। exactly। আর এখানে হয়তো আরেকটা জিনিসের কনফিউশন আসতে পারে, সেটা হচ্ছে লার্নিং প্রোফাইল আর কমিউনিটি অ্যাকাউন্ট কিন্তু দুইটা আলাদা। লার্ন প্রোফাইল হচ্ছে নর্মাল মাইক্রোসফট লার্ন ডট, ওইখানে গিয়ে আমরা যে প্রোফাইলটা করি পরীক্ষা দেওয়ার জন্য বা পড়াশোনা করার জন্য। আর এখানে হচ্ছে community.fabric.microsoft.com, এটা হচ্ছে আমার কমিউনিটি অ্যাকাউন্ট, ওয়ান কাইন্ড অফ একটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট টাইপের। সো এখানে অটোমেটিক আমার যে অ্যাকাউন্টে লগ ইন করা আছে ওই ইউজার নেমটা নিয়ে নিছে। আর ভাউচার যখন আমরা পাবো, ওরা দেখেন এখানে বলে দিছে ইফ এলিজিবল ইউ উইল রিসিভ ইউর ভাউচার ভাইয়া প্রাইভেট মেসেজ। সো আপনারা হচ্ছে কমিউনিটি অ্যাকাউন্টটাতে অ্যাটলিস্ট 5 তারিখ পর্যন্ত, না মনে হয়,
হ্যাঁ 5 তারিখের পরে সম্ভবত হ্যাঁ দেওয়া শুরু করবে। সো 5 তারিখের পরে রেগুলারলি আপনারা কমিউনিটি অ্যাকাউন্টটাতে ঢুকে ট্রাই করবেন এই ইনবক্সটা চেক করার। যদিও ইনবক্সে কোনো কিছু আসলে আপনার যে ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা খোলা ওই ইমেইলে একটা মেইল যাবে, অনেক সময় ওই মেইলটা স্প্যামে যায় বা আপনার প্রমোশনে চলে যায়। সেজন্য মেক শিওর করবেন যে আপনি আপনার মেসেজ বক্সটা চেক করছেন আর কি। ওকে, তো এটা একটা ব্যাপার গেল। এরপরে আছে হচ্ছে চ্যালেঞ্জ কমপ্লিট করছেন কে কে, তোলেন। চ্যালেঞ্জের আর 15 দিন আছে, বাট আমাদের আগে শেষ করতে হবে। চ্যালেঞ্জটাও কিন্তু কমপ্লিট করতে হবে। এটা নট অনলি যে আপনার শেষ করে ফেললেন, এখানে আপনি আলটিমেটলি এই চ্যালেঞ্জটা শেষ করা মানে আপনার DV600 এর যে লার্নিং পাথটা মোটামুটি ওইটা কিন্তু শেষ করে ফেলা। সো আপনার এক্সামেরও প্রিপারেশন হয়ে যাইতেছে, আলটিমেটলি আপনার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাইতেছে। তো চ্যালেঞ্জটা অবশ্যই সবাই কমপ্লিট করবেন আর কি। এই তো, আর দেখেন লিডার আমার বোর্ডে রিকমেন্ডেশন হচ্ছে এটা 5 তারিখের মধ্যেই কমপ্লিট করা, তাহলে করে ফেলা। হ্যাঁ, আপনার পাওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে। ওকে। তারপরে আছে হচ্ছে মাইক্রোসফটের প্র্যাকটিস এক্সাম আছে, এটা কোথায় আছে সেটা একটু দেখাই দেই। সো DV600 লিখে বা ফ্যাব্রিক অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার লিখে গুগলে সার্চ দিলেই আমাদের যে লার্নিং পাথটা পাওয়া যায় মাইক্রোসফট সার্টিফাইড ফ্যাব্রিক অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েটের। সো এখানে মোটামুটি এক্সামেরও সবকিছু আছে, প্লাস হচ্ছে লার্নিং এর মডেলগুলো এখানে আছে। সেখানে আমরা বেসিক্যালি দেখতে পারতেছি এটার রিনিউয়াল ফ্রিকোয়েন্সি 12 মান্থ, লেভেল হচ্ছে ইন্টারমিডিয়েট মানে অ্যাসোসিয়েট লেভেল, রোলগুলা কি কি। আর নিচের দিকে আসলে হচ্ছে আমরা মেইন যে লার্নিং পাথটা আছে DV600 এর জন্য এটা আমরা দেখতে পারতেছি আর কি। সো এখান থেকে পড়লেও আপনার পরীক্ষার জন্য প্রিপারেশনটা হয়ে যাবে, বাট চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে পরীক্ষার রিকোয়ারমেন্ট হিসেবে, মানে ভাউচার পাওয়ার রিকোয়ারমেন্ট হিসেবে। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে একটা হচ্ছে অ্যাপ্লাইড স্কিল এক্সাম আছে, ইমপ্লিমেন্টেড ডাটা ওয়্যার হাউস ইন মাইক্রোসফট ফ্যাব্রিক। সো আমার সাজেশন থাকবে আগে সবাই DV600টা পাস করেন, দেন চাইলে আপনারা অ্যাপ্লাইড স্কিলটা দিতে পারেন আর কি। এটা দিতে কোনো আলাদা কোনো রেজিস্ট্রেশন বা কোনো ভাউচার টাউচার কিছু লাগে না, এটা জাস্ট অন ডিমান্ড যে কোনো সময় আপনি দিতে পারেন চাইলে আর কি। বাট একবার ফেল করলে হয়তো একটা 24 ঘন্টা না 48 ঘন্টা টাইম নেয় সেকেন্ড বার দেওয়ার জন্য আর কি, জাস্ট এইটুকু ডিফারেন্স। আর এইখানে কি কি আছে দেখেন, লার্নিং পার্টটার পরেই আছে হচ্ছে প্র্যাকটিস ফর দ্য এক্সাম। সো এখানে একটা টেক দ্য প্র্যাকটিস অ্যাসেসমেন্ট আছে। সো এখানে যদি আমি যাই, এখানে অলমোস্ট 50 কোশ্চেনের মতো থাকে। সেখানে হচ্ছে অলমোস্ট 50 কোশ্চেনের মতো থাকে, এবং আপনি যত বারবার পরীক্ষাগুলো যখন দিবেন 50 কোশ্চেন, আপনি যখন বারবার পরীক্ষা দিবেন প্রতিবারে আপনাকে 8টা 10টা 12টা এরকম নতুন নতুন কোশ্চেন আসবে আর কি। সো আপনারা লার্নিং পাতা শেষ করার পরে ডেফিনেটলি প্র্যাকটিস অ্যাসেসমেন্টটা দিবেন এবং টার্গেট করবেন 80 না পাওয়া পর্যন্ত এই এক্সামটা রানিং রানিং রাখতে আর কি। আপনারা যদি জাস্ট যদি ধরি যে 5বারও পরীক্ষা দেন, 5বার পরীক্ষা দিলে যদি প্রথমবার 50টা কোশ্চেন থাকে এবং তার পরের 4বার অন অ্যান এভারেজে যদি 8টা কোশ্চেনের নতুন করে থাকে, তাও আপনার প্রায় অলমোস্ট 80-82টা কোশ্চেন কিন্তু এখান থেকেই হয়ে যাচ্ছে সলিউশন বা প্র্যাকটিস করা। এবং এই কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল বা কোশ্চেনের স্ট্রাকচার আপনার এইখানকার মতোই আর কি। এইখানে প্র্যাকটিস অ্যাসেসমেন্টে যেটা আছে অলমোস্ট সিমিলার, ইভেন 2-1টা কোশ্চেন হয়তো হুবহু পেয়ে যেতে পারেন। বাট আমাদের অ্যাসেসমেন্টে আমরা বুঝতে পারছি 80% মোটামুটি হইলে আপনি মোটামুটি এলিজিবল পরীক্ষায় বসার জন্য আর কি। এবং ডেফিনেটলি নট যে প্রত্যেকটা কোশ্চেনের চেক ইওর অ্যান্সার দেখে তারপরে আপনি আগাইলেন, তা না করে একদম পুরা 50টা শেষ করে দেন হয়তো আপনি পরে রিভাইজ করতে পারেন যে আমার কেন ভুল হইলো, ওখানে ডিটেলস দেওয়া থাকবে আর কি, রাইট। এক্সপ্লেনেশন সহ। সো এটা ডেফিনেটলি 5-7 বার করবেন, 5-7 বার মানে আলটিমেটলি 80% না আসা পর্যন্ত আপনাকে করতে হবে আর কি। সো এটা একটা তো লাইক পরীক্ষার
বলেন। হ্যাঁ, এই হ্যাঁ 50টা প্রশ্নের মধ্যে কি প্রশ্ন থাকবে? বললাম তো থাকতে দুই পারে। একটা হয়তো হুবহু চলে আসতে পারে, বাট কোশ্চেনের ক্রাইটেরিয়া একদম এরকমই থাকবে। হয়তো আপনার এইখানে যে এক্সাক্ট যে অ্যান্সার গুলো আছে বা এক্সাক্ট যে কোশ্চেনটা আছে এইটা না থেকে হয়তো জাস্ট এর পাশের কোশ্চেন বা এর পাশের অ্যান্সারটা থাকবে আর কি, মানে এক্সাক্ট নাও থাকতে পারে। হয়তো এখানে রহিম আছে, পরীক্ষা আসলে করিম, এরকম আর কি। কাইন্ড অফ রিলেটেড সেম, লাইক আমরা যখন এক্সাম গুলো যখন আসে, লাইক ফর এক্সাম্পল DP 700 পরীক্ষার এক্সামের একটা সিচুয়েশন বলি। পরীক্ষাটা তখন নতুন ছিল, আমরা নতুন নতুন থাকা অবস্থায় দিচ্ছিলাম। সো এই মডিউলে, প্র্যাকটিস মডিউলে যে কোশ্চেন গুলো ছিল, এখান থেকে অ্যারাউন্ড 10% কোশ্চেন আমার এক্সামে কমন ছিল। সো এটা হিউজ, রাইট? আমি অ্যারাউন্ড 10 বারের মতো ট্রাই করছিলাম। সো 10 বারের মতো ট্রাই করে আমি 10%-এর মতো কোশ্চেন এখান থেকে কমন পাইছিলাম, যেটা আমার জন্য একটা হিউজ ইম্প্যাক্ট ছিল। এটা আমরা যেহেতু ফেব্রিক আসা 2 বছর হয়ে গেল, তো আপনারা এটা থেকে ডিরেক্টলি অ্যাজ ইট ইজ কোশ্চেন পাবেন এমন গ্যারান্টি আর দেওয়া যায় না। বাট এই যে আলিম ভাই যেমন বললো যে একটু চেঞ্জ করে দিয়ে আপনার কোশ্চেন আসবে, কিন্তু এখানে যে অপশনগুলো থাকে, আপনি যখন প্র্যাকটিস করবেন এই অপশনগুলো সম্পর্কে আপনি ইউজড হয়ে যাবেন। যেমন ধরেন ক্রস ফিল্টার, আমরা গতদিন আলোচনা করতেছিলাম, ক্রস ফিল্টার, পাথ, ট্রিট, ইউজ রিলেশনশিপ, রাইট? ড্যাক্সের এই নর্মাল কোশ্চেন, ফাংশন গুলা। সো এই কোশ্চেন গুলো অ্যারাউন্ড 100-200 প্র্যাকটিস যদি হয়ে যায়, তখন দেখবেন আপনার কনফিডেন্স লেভেল বুস্ট করছে। ধরে নিলাম প্রথমবার যখন আপনি আনসার করলেন আপনি 20 পাইছেন, ইটস ফাইন। কিন্তু সুবিধা হচ্ছে আপনি কি কি ভুল করছেন এটা এখানে আনসারে দেখা যায়। যেগুলো ভুল করছেন নোট ডাউন করেন। নোট ডাউন করে ও কেন ভুল করলেন, ওর কারেক্ট সলিউশনটা খুঁজে বের করেন, সলভ করেন, কারেক্ট আনসার কি। সেকেন্ড টাইম যখন আপনি এই 20টা বা 30টা ভুল করলেন, যে ভুলগুলো করছেন এগুলো আনসার করলেন, দেন আপনি এক্সামে আবার বসবেন, দেখবেন যে আবার আপনার পাশের রেট 20% থেকে 40-এ চলে গেছে। এভাবে আস্তে আস্তে আপনি যখন 80%-এ চলে যাবেন, তখন চোখ বন্ধ করে গিয়ে পরীক্ষা দিতে হবে। এখানে এই যে প্র্যাকটিস সেশনে একটা মডিউল কভার হয় না, সেই মডিউলটা আমরা অফলাইনে দেখাবো আর কি। লাইক এটা আমি দেখাই দিব কোন মডিউলটা কভার হয় না। ওকে, আলিম ভাই প্লিজ। ওকে, সো প্র্যাকটিস অ্যাসেসমেন্টটা গেল। 80% হলে মোটামুটি আপনারা মনে করবেন যে পরীক্ষা বসার জন্য প্রিপেয়ার। দেন আরেকটা জিনিস আপনাদেরকে ইয়া করতে হবে, যারা আপনারা অলরেডি পরীক্ষা দিচ্ছেন কোনো না কোনো মাইক্রোসফটের পরীক্ষা, তারা তো অলরেডি এক্সামের এনভায়রনমেন্ট সম্পর্কে জানেন। যারা নতুন তাদের জন্য আমি দেখাচ্ছি জিনিসটা। এখানে হচ্ছে একটা স্যান্ডবক্স দেওয়া আছে, মানে ওইখানকার এনভায়রনমেন্টের সাথে পরিচিত হওয়ার জন্য। সো আপনারা জাস্ট পরীক্ষার 1 দিন বা 2 দিন আগে জাস্ট স্যান্ডবক্সটা একটু ট্রাই করবেন, জাস্ট এনভায়রনমেন্টের সাথে পরিচিত হওয়ার জন্য, ওইখানকার ইন্টারফেসটা কেমন থাকে, কোথায় কোন বাটন থাকে, এই জিনিসটার জন্য আমি জাস্ট একটু শর্টকাটেই দেখাই দিতেছি। দেখে ওপেন হোক। আর আপনারা সবাই জানেন এখন মাইক্রোসফটের পরীক্ষাগুলো ওপেন বুক এক্সাম। সো আপনারা যে লার্নিং পাথটা পড়বেন DP 600 এর জন্য, ওই লার্নিং পাথটা কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। যদি ওইখানে একটু টেকনিক্যালি অ্যাক্সেস করতে হয়, আপনাকে ডিরেক্টলি DP 600 এর যে লার্নিং পাথ শুধু ওইটাই দিবে না, আলটিমেটলি লার্নের আন্ডারে যা কিছু আছে সব দিয়ে দিবে। ওইখান থেকে একটু টেকনিক্যালি আর কি আপনাকে বের সার্চ করে নিতে করে হবে। বের হুম। করে নিতে হবে। আবার মানে মাইক্রোসফট লার্ন ছাড়া অন্য ওয়েবসাইটে গেলে আপনাকে আটকায় দিবে, সো একটু সিরিয়াসলি নিতে হয়। রিকমেন্ডেশন হচ্ছে সার্চে না যাওয়া, যদি না আপনি এনাফ কনফিডেন্ট হন। একটা জিনিস দেখেন, আমার এইখানে হচ্ছে একটু হোল্ড হয়ে গেছিল। সো পরীক্ষার হলে এরকম হইতে পারে, হলে দেখবেন আপনার টাইমটা অফ হয়ে যাবে আর কি। সো কখনো যদি হোল্ড হয়ে যায় কোনো কারণে, ভয় পাওয়ার কিছু নাই যে আমার টাইম চলে যাচ্ছে। যদি লোড লোড টাইমের জন্য, মানে লোড হতে একটু টাইম লাগে, আপনার দেখবেন টাইম রিমেইনিং বা যে ওয়াচটা দেওয়া থাকে এটা আপনার অফ হয়ে যাবে আর কি। সো অনেকটা এরকমই থাকবে যে এক্সামের নাম থাকবে, কতক্ষণ এটা টাইম দেওয়া থাকবে, কতগুলা কোশ্চেন আসবে আর কি আপনার জন্য। কোশ্চেন কিন্তু সবার জন্য এক্সাক্ট সেম নাম্বার না, হয়তো কারো 55টা, কারো 56টা, কারো 60টা, মানে এটা মোটামুটি আমরা যদি রেঞ্জ বলি 50 থেকে 65 এর ভিতরে থাকে আর কি। মোরলেস আপনার বেশিরভাগ ক্ষেত্রে 55, 56, 60-এর ভিতরেই থাকে আর কি। বাট আপনি প্রথমে দেখতে পারবেন যে আপনার টোটাল কোশ্চেন কয়টা, এবং কোশ্চেনের ভিতরে কয়েকটা টাইপের কোশ্চেন আছে যেটা রেজল্ট ভাই আলোচনা করবে, ওইখানে দেখলে বুঝতে পারবেন। সো ওখানে স্ট্যান্ডার্ড কোশ্চেন, মানে
কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, এরকম নর্মাল কোশ্চেন থাকবে কয়েকটা, কেস স্টাডি কয়টা, যদিও ল্যাব এখানে নাই। ল্যাবের পরিবর্তে এখানে আরেকটা টাইপ আছে হচ্ছে ইয়েস নো অ্যান্সার করতে হয়, যেটা ব্যাকে আসা যায় না। আর একটা কোশ্চেনের অ্যান্সার করলে ওইটা পার হয়ে গেলে আর ব্যাকে আসার কোনো ওয়ে নাই। সো ওই ধরনের একটা কোশ্চেন আছে যেটা রেজাল্ট ভাই পার্টে আছে, ওইটা দেখাবে আর কি। সো দেন এরকম নেক্সটে যাবেন, এখানে ওরা কিছু রাফি হচ্ছে একটা কোশ্চেন এক্সামের। ছিল ভাবলি, একটা কোশ্চেন নেবেন চলো। রাফি বলেন। ভাই ওই যে কি বলে যে এক্সামের মধ্যে যে যাওয়া যায় বললেন ওপেন বুক টাইপ, ওইটা কি হ্যাঁ, ওইটা 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 আমি ওইখানে? আসতেছি। আচ্ছা ঠিক আছে। তো এখানে কিছু ইনস্ট্রাকশন পাবেন বা কি করা যাবে না করা যাবে এই ধরনের অনেক কিছু পাইতে পারেন। জাস্ট মন চাইলে পড়বেন, না পড়লেও খুব বেশি লস নাই। বাট প্রথমবার যারা এক্সাম দিবেন তাদের পড়ে নেওয়া ভালো আর কি, যাতে কোনো প্রবলেম না হয় কি কি করা যাবে কি কি করা যাবে না। সো আবারও দেখাচ্ছে এটা। সো এক্সাম স্টার্ট হইলে এখানে কোশ্চেন গুলো একদম ডেমো এক্সাম থাকবে, জাস্ট কোনো DP600 বা PL300 কোনো কিছুর জন্য না, নর্মাল একটা কোশ্চেন আছে। তো এখানে আমি দেখাই কি কি আছে। এখানে ডান সাইডে আমার টাইম থাকবে, এখানে প্রোগ্রেসটা দেখতে পারবো আমরা। এবং প্রোগ্রেসটা আমরা আমাদের যে কোশ্চেন টাইপ থাকবে, 3 টাইপ বা 4 টাইপ বা 2 টাইপ যাই থাকুক না কেন, ওইটা আলাদা আলাদা থাকবে। অর্থাৎ একটা শেষ হয়ে গেলে ওটা শেষ, ওইটা আর রিভিউ করার অপশন নাই, তারপরের পার্টে চলে যাব আর কি। সো ধরেন এখন স্ট্যান্ড অ্যালোন কোশ্চেন, আমার যদি কখনো কোনো কোশ্চেন রিভিউ করতে হয়, এই পার্টটা শেষ করার আগেই রিভিউ করে নিতে হবে। দেখেন রিভিউ এর জন্য আবার অপশন আছে। দেন আসবে পরের কেস স্টাডি টাইপ, ওইটার জন্য আবার রিভিউ থাকবে। তারপরে হয়তো ল্যাব বা অন্যান্য কিছু, যদি আমাদের পরীক্ষায় ল্যাব থাকবে না DP600-এ, অন্য একটা পার্ট থাকবে। সো এটার জন্য সো আপনার আলটিমেটলি পার্ট বাই পার্ট একদম শেষ করে যাইতে হবে আর কি। এবং এইদিকে আছে হচ্ছে আপনি এক্সপ্যান্ড করে দেখতে পারেন চাইলে। এখানে হচ্ছে এক্সাম কোশ্চেন ডিটেইলস আর কি। আর একটা জিনিস, কেস স্টাডি টাইপের জন্য, আচ্ছা কেস স্টাডি পরে আছে তখন দেখাবো। এক্সাম প্রোগ্রেসটা কোশ্চেন অনুযায়ী দেখতে পারবো কত নম্বর কোশ্চেনে আমরা আছি। আহ আচ্ছা, লার্নিং পাথের এইটা এখানে দেখতেছি দেয় নাই, তবে লার্নিং পাথের আইকনটা আপনার এই যে বাম পাশের যে টুল বার গুলো থাকবে এইখানেই থাকবে। আইকনটা অনেকটা কাইন্ড অফ মাইক্রোসফট ওই যে লার্নের, হেল্পের মতো আর কি। এটা অনেকটা বুকের মতো টাইপের একটা আইকন থাকবে বা অনেকটা কাছাকাছি এরকম আর কি। সো এখানে ক্লিক করলে এখানে যেহেতু দেখাইতে পারতেছি না, আপনার ক্লিক করলে আপনার আলাদা কোনো ব্রাউজার ওপেন হবে না। এখানেই আপনার দুইটা ভাগ হয়ে যাবে আর কি, কোশ্চেন গুলো ডান সাইডে চলে যাবে, বাম দিকে হচ্ছে আপনার, বা কোশ্চেন গুলো বামে আসবে, ডান দিকে আপনার ওই লার্নটা ওপেন হবে। ওইখানে গুগল সার্চ দেওয়ার কোনো অপশন নাই, বাট আপনি লার্নিং পাথের ভিতরেই আপনার সার্চ দিতে পারবেন। আমি এইখানে দেখি, মাইক্রোসফট লার্নের হোম পেজে গেলে যেরকম থাকে অনেকটা এরকম এই 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 ইন্টারফেসটা আপনার সামনে আসবে আর কি। সো এখান থেকে আপনি সার্চ মাইক্রোসফট লার্ন এখানে সার্চ করতে পারবেন। আর বাম দিকে হচ্ছে আর একটা অপশন আপনার আসবে সিলেক্ট করার, অনেকটা কি বলবো, এই যে টপিকের মতো, ওইখান থেকে আপনি ফ্যাব্রিকটা সিলেক্ট করে দিবেন আর কি। ফ্যাব্রিক আর পাওয়ার বিআই, যেহেতু DP600-এ পাওয়ার বিআই আছে, ওখানে মাইক্রোসফটের যত কিছু আছে আপনার অ্যাজুর মেজুর যা কিছু আছে সব থাকবে। ওইখান থেকে শুধুমাত্র ফ্যাব্রিক আর পাওয়ার বিআই আইটেমটা সিলেক্ট করবেন। দেন তারপরে আপনারা যদি সার্চ করেন তখন আপনার শুধু ফ্যাব্রিক আর পাওয়ার বিআই এর রিলেটেড এর ভিতর থেকেই ওই জিনিসটা সার্চ হবে আর কি। তাইলে জিনিসটা একটু তাড়াতাড়ি আপনি অ্যান্সারটা খুঁজে পাবেন আর কি। এই তো গেল মোটামুটি। হ্যাঁ, সো আমি আপাতত নেক্সট নেক্সট করতে যাই। যেখানে আরেকটা টাইপের কোশ্চেন আছে, রেজাল্ট ভাই যদিও দেখাবে, তারপর আবারও দেখাচ্ছি, এইখানে হচ্ছে অপশন গুলো থাকবে। আর এখানে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে হবে এরকম, মানে কোনটার সাথে কোনটা ম্যাচ করে এরকম। যদিও প্র্যাকটিসে ড্র্যাগ এন্ড ড্রপ করার অপশন থাকবে না, এটা শুধুমাত্র পরীক্ষার ইনভায়রনমেন্টেই থাকবে। সো এই ধরনের কোনটার সাথে কোনটা ম্যাচ করে, বা অনেক সময় মাল্টিপল আপনার সিরিয়াল, মানে মাল্টিপল কি বলে, 1 2 3 4 5 এরকম দেওয়া থাকবে। ওরা বলবে যে রিঅ্যারেঞ্জ করতে, কোনটার পর কোনটা করলে আলটিমেটলি আমার অ্যান্সারটা হবে। তো এই ধরনের ইয়া করতে হতে পারে, এরকম জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট উপরে নিচে আমরা নিব আর কি। সো এইটা একটা টাইপের কোশ্চেন, যেটার কথা বলতেছিলাম এটা এরকম আর কি, জাস্ট উপরে নিচে রিঅ্যারেঞ্জ করা আর কি, কোনটার পর কোনটা করতে হবে।
আবার আরেকটা জিনিস দেখাই, আমরা যদি কোশ্চেন রিভিউ এর জন্য রেখে দিতে চাই, আমরা জাস্ট রিভিউ লেটারে জাস্ট এটা যদি মার্ক করে রাখি, দেন আমরা যদি নেক্সটে যাই তাহলে পরবর্তীতে কোন কোশ্চেনটা আমরা রিভিউ এর জন্য রাখছি ওটা ইজিলি আমরা খুঁজে পাবো আর কি, এই রিভিউ অপশন থেকে আর কি। আবার আরেকটা টাইপ আসবে এরকম, অ্যান্সার জাস্ট ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। তো জাস্ট দেখাই দিলাম, অ্যান্সার যেটা হবে ওইটা সিলেক্ট করে দিবেন। এখানে একটা রিয়েল ইন্টারফেস দেওয়া থাকতে পারে কম্পিউটারের মতো, সো যেটা কারেক্ট অ্যান্সার হবে ওইগুলো মার্ক করবেন। DP600 জানি না এই ধরনের কোশ্চেন আসবে কিনা, বাট আসলে এইভাবে জাস্ট মার্ক করে দিবেন আর কি। এগুলো তো নর্মাল। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার কিছু কোশ্চেন থাকবে, কোশ্চেন পার্টে হচ্ছে মানে মাল্টিপল ট্যাব থাকতে পারে। কোশ্চেন পার্টে হচ্ছে আপনার কোশ্চেন থাকবে এবং আলাদা সিনারিও দেওয়া থাকতে পারে, সেই সিনারিওর জন্য আলাদা ট্যাব থাকবে আর কি। সো আপনি সিনারিও ট্যাব থেকে সিনারিও গুলো দেখে আসবেন আর কোশ্চেন ট্যাব থেকে জাস্ট কোশ্চেন গুলো অ্যান্সার করবেন। এমন হইতে পারে বিশেষ করে কেস স্টাডির ক্ষেত্রে আপনার দেখা যায় যে একটা কেস স্টাডি কোশ্চেন অ্যান্সার করলে পরের কেস স্টাডিতে পরের কোশ্চেনে গেলে মনে হইতে পারে আমার তো সিনারিওটা হারাই ফেলছি। হারাই ফেলার কিছু নাই, আপনি জাস্ট এরকম হয় উপরে থাকতে পারে বা বাম সাইডে আপনার থাকতে পারে আর কি এই সিনারিও গুলা, জাস্ট একটু খেয়াল করলেই পারবেন। একটা কোশ্চেনের কথা বলতেছিলাম ইয়েস নো থাকে, এগুলা হচ্ছে আচ্ছা এটা এক্স্যাক্টলি সেটা না, ওইটা হচ্ছে আপনার একটা প্রবলেম দেওয়া থাকে কি করলে সলিউশন হবে, ইয়েস অর নো। দেখা যায় সেম প্রবলেম পরপর তিনটা কোশ্চেনে থাকে, তিনটা সলিউশন দেওয়া থাকে। সো প্রথমটাতে ইয়েস নো করলেন, তারপরেরটাতে ইয়েস নো যে কোনো একটা করলেন, তারপরেরটাতে ইয়েস নো যে কোনো একটা করতে হবে আর কি। সো ভুল করার পরে অনেক সময় আমরা দেখি ও হো আমি তো ভুল করে আসছি আগের পার্টটাতে, কারণ এটা তো ওইভাবে সলিউশন হইতে পারে। এখানে একটা ট্রিক্স আমি বলে দেই, ওই টাইপের কোশ্চেন গুলাতে যদি দেখেন যে আপনি একদমই জানেন না অ্যান্সার, আপনি শিওর যে এটা আমার পক্ষে সম্ভব না, সবগুলোতে নো দিয়ে আসবেন। তাহলে তিনটা কোশ্চেন থাকলে অ্যাটলিস্ট দুইটা ঠিক হবে। এই যে এইরকম কোশ্চেন আর কি, একটা সিমিলার টাইপ অফ প্রবলেম দেওয়া থাকবে, লাইক এরকম একটা দেওয়া থাকবে এবং ওর সলিউশন দেওয়া থাকবে। এটা 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 হচ্ছে সলিউশন, এই সলিউশন ডাজ দিস সলিউশন মিট গোল, ইয়েস অর নো দিবেন। দেন নেক্সটে যাবেন, গেলে সেম প্রবলেম থাকবে বাট সলিউশনটা চেঞ্জ হয়ে যাবে। এই সলিউশনের জন্য ইয়েস অর নো দিবেন। এখানে দেখেন ব্যাকে যাওয়ার কোনো অপশন নাই আর। সো ওই এরকম হইতে পারে আগেরটাতে ইয়েস অর নো দিয়ে আসেন, পরেরটা সলিউশন দেখার পর মনে হইতে পারে আয় হায় আমি তো এইটা কারেক্ট হবে ওইটা ভুল ছিল, এরকম আর কি। সো এই জন্য বললাম আর কি, যারা শিওর যে আমি এটার সলিউশন জানি না সবগুলা নো দিবেন। আর যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ সবগুলাই ইয়েস দিলে কারেক্ট কিন্তু অ্যান্সার একটা দিবেন। রাইট হওয়ার চান্স, বাট নো দিলে দুইটা। সো সেটাই, আপনার ডিসিশন। সবগুলা ইয়েস দিলে একটা কারেক্ট হবে আর সবগুলা নো দিলে দুইটা কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ নর্মালি আপনার তিনটা কোশ্চেন, তিনটা থাকে আর কি, তিনটা সলিউশন থাকে। যে কোনো একটাতে রাইট থাকে শুধু। হুম। ওকে, সো এখানে দেখেন প্রত্যেকটা পার্ট শেষ হলে এরকম একটা আপনাকে অনেকটা ড্যাশবোর্ডের মতো দিবে, কতগুলো কোশ্চেন ছিল, কতগুলো অ্যান্সার করছেন, কতগুলো অ্যান্সার করেন নাই। এখানে দেখেন প্রথমটা আমি অ্যান্সার করি নাই, আনঅ্যান্সার্ড আছে একটা, দেখেন আমি রিভিউ এর জন্য রেখে দিছিলাম। সো রিভিউ এর ওখানে টিক মার্ক থাকবে, সো আপনি দেন ইজিলি যাতে ওই কোশ্চেনটাতে যাইতে পারেন এই জন্য আপনারা জাস্ট রিভিউ মার্ক দিয়ে রাখবেন আর কি। বাট আমি পার্সোনালি সবসময় চেষ্টা করি যে এটা পারি না তো আসলে পারিই না। সো যদি মনে হয় যে কারেক্ট অ্যান্সার তো কারেক্ট অ্যান্সার, রিভিউতে আমি রাখি না। তো যারা আমার মতো আছেন তারা রিভিউ না রাখলে ভালো, আর যারা মনে করেন যে না যে একটু চিন্তা ভাবনা করলে কারেক্ট অ্যান্সার আসার সম্ভাবনা আছে তারা রিভিউ রাখবেন। আর যারা আমার মতো যে না, যে প্রথমবার দেখে মনে হয়েছে যে এটা সঠিক বা ভুল যাই হোক পরের বার আসলে আমার কারেক্ট হওয়ার সম্ভাবনা আসলেও নাই, না রাখাই ভালো। আমিও কিন্তু রিভিউতে রাখি না, আমি খেয়াল করে দেখছি রিভিউতে রাখলে সময় নষ্ট হয় ওইটাতে প্লাস আমার কনফিডেন্স আরো কমে যায়। কনসেন্ট্রেশন কমে যায়, হ্যাঁ। এজন্য আমিও রিভিউতে রাখলে রিভিউতে রাখি প্যারা না। খাওয়া লাগে ভাই বেশি, হ্যাঁ, প্রেশারাইজড শুরুতে হয় আপনি ওটাই। টাইম নিলেন, আবার পরে এসে আবার টাইম নিবেন, মেন্টাল স্ট্রেস, ওর থেকে একবারে আনসারে যাওয়া ভালো। ওইটাই বরং দেখা যায় যে পরের টাইপের জন্য আরো মাথা আওলাই যায় আর কি। সো একটা সেকশন শেষ হলে এইভাবে ফিনিশ সেকশন দিবেন, নট এক্সাম শেষ বাট ওই সেকশনটা শেষ হবে, পরের ইয়েটাতে আসবে, সেকশনে আসবে। এই যে যেটা বলতেছিলাম কেস স্টাডিতে আর কি, এরকম ওভারভিউ একটা ট্যাব থাকবে,
কি একটা ডিটেলস দেওয়া থাকবে, এটার এনভায়রনমেন্টের ডিটেলস দেওয়া থাকবে, তারপরে থাকবে রিকোয়ারমেন্ট, কি কি আমার রিকোয়ারমেন্ট আর কি। এখানে রিকোয়ারমেন্টের মধ্যে আবার ডিফারেন্ট পার্ট থাকে, বিজনেস গোল, প্ল্যান সেন্স, টেকনিক্যাল রিকোয়ারমেন্টস বা অ্যাপ রিকোয়ারমেন্টস এগুলা। আর কোশ্চেন গুলো থাকবে একদম প্রথম ট্যাবে ক্লিক করলে, কেস স্টাডি কোশ্চেন 1। সো একটা কেস স্টাডি থেকে আপনার 3 থেকে 5টা কোশ্চেন থাকতে পারে, আবার অনেক সময় 2টা বা একটাও থাকে। সো ভয় পাওয়ার কিছু নাই। আর কেস স্টাডির ক্ষেত্রে যদি রেজাল্ট ভাই বলে, বা আমি জাস্ট বলে রাখি, আপনারা স্যাম্পল কোশ্চেন বাসা থেকে ট্রাই করে যাবেন। কেস স্টাডি মূলত 2টা বা 3টা কেস স্টাডি থাকে মূলত মাইক্রোসফটের যে কোনো এক্সামের জন্য। সো সিনারিও গুলো বাসা থেকে পড়ে যাবেন, কখনোই পরীক্ষার হলে যায় টোটাল সিনারিও পড়তে যাবেন না, তাহলে আপনার সময় পাওয়ার পসিবিলিটি খুব কম। কোশ্চেনে গিয়ে দেন ব্যাক ট্র্যাক করা ট্রাই করবেন, এটা আমার ট্রিক্স। বাট আপনার যদি মনে হয় যে না, পুরো সিনারিও পড়ে সকল রিকোয়ারমেন্ট পড়ে তারপরে কোশ্চেনে যাবেন, সেটা আপনার ব্যাপার। বাট আমার মতো যারা আছেন, আমার মতো টাইপ যারা আছেন, একটু শর্টকাটে অ্যান্সার করতে চান, তারা ডিরেক্ট কোশ্চেনে যাবেন, কোশ্চেন থেকে ব্যাক ট্র্যাক করবেন রিকোয়ারমেন্টের দিকে, তাহলে আপনার সময় কম লাগবে। এই জন্য বলতেছি বাসা থেকে সিনারিও গুলা পড়ে যাবেন আর কি, সিনারিও গুলো মোটামুটি সেম থাকে। সো ইউজ কেস আমরা শেয়ার করবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, ইউজ কেস আমরা শেয়ার করবো আর কি। সো এটা ওয়ান কাইন্ড অফ কোশ্চেন টাইপ, যেটা এর আগেও দেখাইছি। এই দেখেন নেক্সট কোশ্চেনে গেলেও কোশ্চেনটা থাকতেছে একদম উপরের ট্যাবে, এবং ওভারভিউ আর অন্যান্য যে জিনিসগুলো এগুলো কিন্তু নিচের ট্যাবগুলোতে থেকেই যাচ্ছে। তো ভয় পাওয়ার কিছু নাই যে আমার সিনারিও হয়তো হারাই গেছে। সো এখানেও সেম, একটা সেকশন শেষ হলে এটা রিভিউ বা অ্যান্সার আনঅ্যান্সার কতগুলো এটা আমরা দেখতে পারবো। আরেকটা জিনিস এখানে দেখেন, এই যে আপনারা যারা ইয়া মোডে অভ্যস্ত, চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়, কোন কালারে থাকবেন না থাকবেন। সো এরপরে এখানে হয়তো ল্যাবের দেওয়া আছে, বাট পরীক্ষায় তো ল্যাব থাকবে না। সো আমি এটা স্কিপ করতেছি। এবং পরীক্ষা শেষে এরকম আপনাকে থ্যাংক ইউ দিবে, এবং ফিনিশ একটা বাটন থাকবে। বিসমিল্লাহ বলে ফিনিশ বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনি পাস করছেন না ফেল করছেন, কত মার্ক পাইছেন, কোন সেকশনে কত মার্ক পাইছেন, এরকম এক্সিট বাটন থাকবে, একদম সাথে সাথেই চলে আসবে আর কি। তো যারা দিছেন তারা তো জানেনই, যারা দেন নাই তাদের জন্য আর কি। আমি যখন প্রথমবারতেই ভাবছিলাম হয়তো সময় নিতে পারে 2-1 মিনিট, বাট এত তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দিবে আমি ভাবি নাই। সো আমি এক্সাম স্কোর 0, বাট আমি পাস করছি এখানে। তো আশা করতেছি সবাই পাস করতে পারবেন পরীক্ষায়, 700 মার্কে পাস, 1000-এর মধ্যে। এটা হচ্ছে স্যান্ডবক্স, জাস্ট আপনারা নিজেরাও একটু বাসায় ট্রাই করে যাবেন, এবং এবং লাস্টে হ্যাঁ, মোট এক্সামের কতগুলো প্রশ্ন থাকবে? এটা আপনার 50 থেকে 65-র ভিতরে থাকবে, আপনার ধরে নিতে পারেন 55, 56, 60 এরকম থাকতে পারে আর কি। সবার জন্য মার্ক কোশ্চেনের হচ্ছে 1000। মার্ক এক জি, হাজার মার্ক হচ্ছে 1000। মেন্টাল প্রিপারেশন রাখবেন, 60টা কোশ্চেন থাকবে। হুম। আর সময় কিন্তু 2 ঘন্টা, এখানে যেমন 8 ঘন্টা দেখাচ্ছিল, 8 ঘন্টা না, ম্যাক্সিমাম সময় 2 ঘন্টা। সো আপনার বেস্ট অন কোশ্চেন, যদি ওরা 54টা বা 50টা কোশ্চেন দেয় তাহলে 2 ঘন্টা দিবে না, একটু কম দিবে। আবার যদি তো 60টা কোশ্চেন দেয় তাহলে পরীক্ষার maximum সময় পরীক্ষার বাড়াই টাইম দিবে। হচ্ছে সম্ভবত 100 মিনিট দেয়, আর 20 মিনিট হচ্ছে আপনার ওই যে সবকিছু ঠিকঠাক করা এরকম আর কি। বাট এক্সাক্ট পরীক্ষার টাইম কিন্তু 100 মিনিট সম্ভবত। সো এক্সিট বা রেজাল্ট আসার পরে ওখানে ওদের একটা সিস্টেম ওপেন হবে, আপনি চলে আসলেই হবে আর কি। ওরা যদি কোনো ইনস্ট্রাকশন দেয় সেন্টার থেকে করবেন, না হলে শেষ। এই গেল হচ্ছে আপনার স্যান্ডবক্স এনভায়রনমেন্ট আর কি। এরপরে আছে হচ্ছে আপনারা, সরি, এরপরে আছে হচ্ছে এক্সাম রেজিস্ট্রেশনটা কেমনে করবেন। যারা পরীক্ষা দিয়েছেন অলরেডি তারা তো জানেন, আর যারা দেন নাই তাদের জন্য আমি জাস্ট একটু দেখাই। আমি এইটার জন্য রেজিস্ট্রেশন করতে পারবো না, এই জন্য আমি অন্য একটা এক্সাম নেই।
ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে ওভারঅল প্রসেস সবগুলা হচ্ছে আপনার মাইক্রোসফটের যত এক্সাম আছে সবগুলোর জন্য সেম। তো হ্যাঁ আপনি হ্যাঁ একটাতে ইউজড হয়ে গেলে সবগুলোতে আপনি ইউজড হয়ে যাবেন। ধরেন এরকম একটা যে কোনো এক্সামের জন্য যাবেন, রেজিস্ট্রেশনের জন্য এখানে জাস্ট কান্ট্রিটা চেঞ্জ করে নেবেন। যদি আমরা সবাই ভাউচার দিয়ে করব, তারপরেও কান্ট্রিটা সবসময় সিলেক্ট করে নেবেন বাংলাদেশ। দেখেন এটা যদি ফান্ডামেন্টাল, এই জন্য ফি কম। স্কেজুল এক্সাম সিলেক্ট করবেন, দেন আপনার হচ্ছে অ্যাড্রেস গুলো চাবে। এটা নট নেসেসারি আপনার এক্সাক্ট অ্যাড্রেস হইতে হবে, বাট ট্রাই করবেন আপনার মতো অ্যাড্রেস দেওয়ার। স্টেটের জায়গায় ঠিকঠাক মতো ঢাকা বা চিটাগাং সিলেক্ট করবেন, কারণ এটার উপরে ডিপেন্ড করে সেন্টার গুলো অটোমেটিক সার্চে চলে আসে। এখানে ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইমেইল দিবেন। আর ডেফিনেটলি যারা এক্সাম এখনো দেন নাই, তাদের লার্ন প্রোফাইলের নামটা অবশ্যই অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী হইতে হবে আর কি, কারণ ওরা কিন্তু নামটা ভেরিফিকেশন করে। এনআইডি বা পাসপোর্ট আর কি, যে কোনো একটা অনুযায়ী হতে হবে আর কি, অর্থাৎ কারেক্টটা আর কি। সো এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে ইন পার্সন এর টেস্ট সেন্টার। অলরেডি আমার পিয়ারসন বি এর ইয়াতে ইন্টারফেসে চলে আসছি। এখান থেকে আমরা ইন পার্সন দেবো, আর যারা বাসা থেকে দিতে চান তারা মাঝখানেরটা সিলেক্ট করবেন। সো ইন পার্সন দিচ্ছি। এখানে ওরা কিছু ইনস্ট্রাকশন দিবে বা কি কি লাগবে, রিকোয়ারমেন্ট কি কি, এই জিনিসগুলা বলবে। ফটো আইডি লাগবে, হোয়াট টু এক্সপেক্ট বা পার্সোনাল আইটেম কি কি নেওয়া যাবে নেওয়া যাবে না সেইগুলো বলে দিবে। আর পরীক্ষার হলে কিন্তু আলটিমেটলি কোনো পার্সোনাল আইটেম কিচ্ছু নেওয়া যায় না, শুধু আপনার যে পোশাক পরে যাবেন ওইগুলো, পেন পেপার কিচ্ছু না। এবং এরপরে কিছু আপনার ইয়েস নো কোশ্চেন আসবে, আমি এগ্রি কিনা, এগুলা মোটামুটি সবগুলাই ইয়েস দিতে হবে। আর ইয়েস ছাড়া আসলে আলটিমেটলি অপশনও নাই, সো দিতেই হবে। দেন নেক্সট। এখানে হচ্ছে কিছু পলিসি দেওয়া থাকবে, রিস্কেজুল পলিসি বা অন্যান্য কোনো কিছু। যদি কখনো রিস্কেজুল করার প্রয়োজন হয়, ডেফিনেটলি পরীক্ষা আহ আপনার হচ্ছে গিয়ে যে টাইমটা, ওইটা 24 ঘন্টা আগে আপনাকে রেস্কেজুল করতে হবে আর কি। রেস্কেজুল যে কোনো যতবার খুশি ততবার করা যায়, বাট আপনার অবশ্যই আপনার 24 ঘন্টা আগে করতে হবে আর কি। এবং লাস্টে এই যেখানে সেন্টার খুঁজতে হবে, এখানে ঢাকা বা বাংলাদেশ লিখে সার্চ দিবেন, তাহলে ঢাকা বা বাংলাদেশে যে সেন্টার গুলো আছে ওইগুলা চলে আসবে। সো আপনার সুবিধা মতো যে সেন্টারটা সুবিধা হয় সেই সেন্টারটা আপনি সিলেক্ট করবেন। ধরেন আমি ফর নাও কোনো একটা সিলেক্ট করি, কারণ আমি এটা সিলেক্ট করতেছি, এটা মিরপুরে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেক্সটে দিলে আপনার আহ, ওদের যে অ্যাভেলেবল টাইম গুলো আছে ওইটা দেখাবে আর কি। যেমন এখন দেখাচ্ছে ডিসেম্বরের এই মঙ্গল বুধ বৃহস্পতি এই 3টা দিনের অনেকগুলো টাইম অ্যাভেলেবল আছে। সো ধরেন আমি একটা ডেট সিলেক্ট করলাম, 31 তারিখ সিলেক্ট করলাম। সিলেক্ট করলে নিচে আমার টাইম গুলো আসবে। সো আপনার টাইম এখানে যদি বাই ডিফল্ট একটা দেওয়া থাকবে, ওইটা যদি পছন্দ হয় তো দিলেন, না হলে এক্সপ্লোর মোর টাইমে গিয়ে আপনার টাইম স্লটটা দেখে নেবেন। সো আপনি আপনার মতো করে টাইম স্লটটা সিলেক্ট করবেন। আমি আপাতত যা আছে তাই রাখতেছি, বুক দিস অ্যাপয়েন্টমেন্ট। এখন আসবে হচ্ছে পেমেন্টের ইস্যু। এখানে হচ্ছে $50 দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে $83 দেখাবে অ্যাসোসিয়েট ক্ষেত্রে। এটা হচ্ছে আমি একটা ফান্ডামেন্টাল এক্সাম ধরছি, এই জন্য এটা দেখাচ্ছে। এগুলা সব শেষ করে আপনারা প্রসিড টু চেক আউট দিবেন। প্রসিড টু চেক আউটে গেলে আপনারা যে ভাউচারটা পাবেন, ওইটা হচ্ছে এই যে অ্যাড ভাউচার ফর প্রোমো, ভাউচার অথবা প্রমোশন কোড, এখানে পেস্ট করে জাস্ট অ্যাপ্লাই দিবেন। দিলে আপনার এই এস্টিমেটেড টোটাল ডিউটা 0 হয়ে যাবে। তখন দেন 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 জাস্ট নেক্সট অ্যান্ড সাবমিট এরকম কিছু একটা সিলেক্ট করলে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। এবং সাথে সাথে আপনারা আপনাদের লার্ন প্রোফাইল যে ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা, ওই ইমেইলে আপনার মেইলটা চলে আসবে ডিটেলস সহ। আর এখানে হচ্ছে পেমেন্টের অপশন গুলো আছে, যেটা বাংলাদেশ থেকে আমাদের কোনো পেমেন্ট করার অপশন এখনো পর্যন্ত নাই। সো এটা নিয়ে আসলে চিন্তাও করার কিছু নাই। সো এখানে যেহেতু আমার কোনো কিছু দেই নাই, এজন্য নেক্সটে যাচ্ছে না। এই তো মোটামুটি হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস। আহ এরপরেও যদি কারো কোনো ডকুমেন্ট কোশ্চেন। নিয়ে যদি একটু ইনফরমেশন দেই, লাইক আপনাকে অবশ্যই আপনার মেইন আইডেন্টিফাইড ডকুমেন্ট নিতে হবে। ফর এক্সাম্পল 3টাকে ধরা হয়, একটা হচ্ছে এনআইডি, আপনার পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স। যদি আপনার এনআইডি থাকে এবং আরো এক্সট্রা ডকুমেন্ট থাকে, ফর এক্সাম্পল পাসপোর্ট করা আছে, আপনি পাসপোর্টটাও সঙ্গে নিতে পারেন লাইক সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে। বাট যদি
না থাকে, আপনাকে অবশ্যই এনআইডিটা নিতে হবে, এবং এই এনআইডির কপি নিয়ে গেলে হবে না, আপনাকে অরিজিনাল এনআইডিটা প্রিন্ট নিয়ে কপি যেতে হবে। নিতে লাইক হবে। ফটোকপি করে নিয়ে গেছেন, বা অনলাইনে দেখাইতে চাচ্ছেন, বা এই কার্ড যেটা আমরা নর্মাল প্রিন্ট করে বানাই, ঠিক এমন এগুলা হলে তারা অ্যাকসেপ্ট করতে চায় না। অনেক ক্ষেত্রে এমনও রেকর্ড আছে যে পরীক্ষায় অ্যাটেন্ড করতে দেয়নি। সো এইগুলা থেকে বাঁচার জন্য অরিজিনালটা নিয়ে দিতে হবে। আর অরিজিনাল যদি না থাকে, তাহলে আপনাকে পাসপোর্ট বা অন্য কিছু দিয়ে ট্রাই করতে হবে। ফার্স্ট অফ অল ট্রাই করবেন যদি কারো পাসপোর্ট থাকে, পাসপোর্টটাকে প্রাইমারি আইডি হিসেবে ধরার জন্য, কারণ পাসপোর্ট যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, পাসপোর্ট নিয়ে যাবেন, সাথে এনআইডিও নিয়ে যাবেন। আর যাদের পাসপোর্ট নাই তারা চেষ্টা করবেন স্মার্ট কার্ড নিতে। যদি স্মার্ট কার্ড না থাকে তাহলে এই যে প্রিন্ট করা যেটা, এইটার জন্য সব সেন্টার অ্যাকসেপ্ট করে না, এটার জন্য কিছু কিছু স্পেশাল সেন্টার আছে। মিরপুরের গুলা মোটামুটি অ্যাকসেপ্ট করে, শেওড়াপাড়াতে একটা আছে, মিরপুর 10-এ যেটা আছে ওরাও অ্যাকসেপ্ট করে দেখি। বনানীতে সো অ্যাকসেপ্ট করে। আপনারা হচ্ছে একটু খোঁজ খবর নেবেন যদি আপনার ইয়ে না থাকে, কি বলে, স্মার্ট এনআইডি না থাকে। এখানে আর একটা জিনিস ওই সময় দেখাইলে ভালো হতো, সেটা হ্যাঁ, হচ্ছে যে সময় এক্সাম সেন্টারটা সিলেক্ট করলাম, ওই এক্সাম সেন্টারটা সিলেক্ট করার সময় ওখানে একটা অপশন থাকে ওদের কন্টাক্ট ডিটেলস দেখার। চাইলে আপনারা ওদের সাথে ওদের সেন্টারটা সিলেক্ট করার আগে কন্টাক্ট করে নিতে পারবেন। ওদের ফোন নাম্বারও দেওয়া থাকে যে আমার এরকম এরকম এনআইডি হচ্ছে প্রিন্টেডটা, আপনারা অ্যাকসেপ্ট করেন কিনা। যদি করে দেন আপনারা ওইটা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ জাহিদুল, আপনার কোশ্চেন ছিল মনে হয়। ভাই পাসপোর্ট আছে কিন্তু যদি ডিএসসি এক্সপায়ার হয়ে যায় তাহলে কি হবে ওটা? হবে না আর কি। তাহলে হবে আপনি না। এনআইডি নিয়ে হুম, শুধু যাবেন, ঠিক আছে, এবং আপনি বলবেন যে আমার পাসপোর্ট নেই। ওকে। হ্যাঁ, ওকে। কি বলেন? ভাই যদি আমি হচ্ছে গিয়ে অলরেডি যদিও ইয়ে করে রেজিস্ট্রেশন করে ফেলছি, কিন্তু মানে হ্যাঁ, আউট অফ কিউরিসিটি একটা কোশ্চেন আসলো মাথায়, সেটা হচ্ছে গিয়ে আহ, মানে এই একটা এক্সামের জন্য রেজিস্ট্রেশন করার পর এটা কি চেঞ্জ করা যায়? মানে ধরেন আমি হচ্ছে গিয়ে DP-600 এর জন্য করে ফেলছি ভুলে, যদিও এটা পসিবল না, পুরো টাইমটাই উপরে লেখা থাকে এই এক্সামের নামটা। কেউ যদি হুম, করে ফেলে, ধরেন DP-600 এর জন্য করলো, এটা কি হ্যাঁ। রিস্কেডিউল করার সময় বা ইয়ে করার সময় এক্সাম চেঞ্জ করা যায়? হুম, এমন কি আছে ইয়ে? শুধুমাত্র উম, টাইম টাইম আর সেন্টার চেঞ্জ করতে পারবেন, এক্সাম চেঞ্জ করা যায় না। ও আচ্ছা আচ্ছা। স্কেজুল করার সময় সেন্টারও চেঞ্জ করতে পারবেন, টাইমও চেঞ্জ করতে পারবেন, বাট এক্সাম চেঞ্জ করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যদিও এটা ক্লুলেস কোশ্চেন, তাও মাথায় আসলো আর হুম, কি। ওকে। সো এর বাইরেও আরো কিছু প্রয়োজন পড়ে। ফর এক্সাম্পল, বেসড অন সেন্টারের ক্যাপাসিটি, কেউ কেউ অনলাইনেই আপনার এভরি সিঙ্গেল রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলে, ওনাদেরকে আবার একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হয়। কখনো কখনো এই অনলাইনে রেজিস্ট্রেশন ফর্মটা হচ্ছে কি ম্যানুয়াল হার্ড কপি প্রোভাইড করে, সেখানে লিখে লিখে দিতে হয়। সো লিখে দিলে দুইটা ইনফরমেশন কম্পালসারি লাগে, কয়েকটা। আপনার নাম, ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছিলেন সেই ইমেল অ্যাড্রেস, যে ভাউচার নাম্বারটা আপনি ইউজ করছিলেন সেই ভাউচারের নাম্বারটা চাই কখনো কখনো, আর হচ্ছে কি আপনার এনআইডি নাম্বারটা ঠিকঠাক লিখতে হয়। সো নাম্বার যেহেতু বড়, বা ভাউচারের নাম্বারটা যেহেতু নতুন, সো ট্রাই করবেন আপনার ফোনে যাতে ওই ভাউচারটা থেকে নাম্বারটা অ্যাটলিস্ট থাকে যেটা আপনি ইউজ করছেন। সো এগুলো তারা ক্রস চেক করে। আর ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে এক্সাম চলাকালীন সময় যদি আপনার কোনো পেন পেপারস এর প্রয়োজন পড়ে, শুরুতে আপনি আস্ক করে নেবেন এক্সট্রা পেন পেপারস আছে কিনা। তারা হচ্ছে গিয়ে আপনাকে পেন পেপারস দিবে, প্রোভাইড যা করে আর কি। লিখবেন। হ্যাঁ, তারাই দিবে, না থাকলে আপনি নিয়ে নেবেন শুরুতেই, তারাই দিবে। বাট এখানে কন্ডিশন হচ্ছে যে আপনি কোনো কিছু লেখার পর ওইগুলা মিশাতে যাইবেন না। হ্যাঁ, যা লিখছেন লিখছেন, ফাইন, মিশানো রিকমেন্ডেশন না। তো আপনি যা লিখছেন লিখছেন, এগুলো তারা দেখবে না। বাট যদি মিশান বা কোনো কিছু হয়, সেক্ষেত্রে মিশালে প্রবলেম হয় যে আপনি অন্য কিছু ডুপ্লি টাইপের কিছু করছেন। এগেইন, এক্সাম চলাকালীন সময় যদি কোনো প্রয়োজন পড়ে, হ্যান্ড রেজ করবেন, উইথিন উইথিন এ মিনিট আপনি সাপোর্টের জন্য কাউকে না কাউকে পেয়ে যাবেন। ওকে। পরীক্ষার হল থেকে বের পরীক্ষা হবেন না আর কি, চলাকালীন, ওরাই হ্যাঁ, ওরাই বলে দেয় পরীক্ষা যে চলাকালীন সময় কিন্তু কোনো কোনো গ্যাপ নাই। লাইক আপনি বললেন যে পরীক্ষা চলাকালীন সময় আপনি ওয়াশরুম ওয়াশরুম। যাবেন, বা আপনার ভালো লাগতেছে না 10 মিনিট বাইরে থেকে ঘুরে আসবেন, অনেকের অভ্যাস থাকে। সো শুরুর দিকে 2 বছর বছর বা 3 বছর আগে দেখতাম যে এগুলা মাঝে মাঝে সুযোগ সুবিধা দিত, কিন্তু
এখন কোনো সুযোগ সুবিধা নাই, একবার পরীক্ষা বসছেন মানে আপনাকে শেষ করে উঠতে হবে, কোনো গ্যাপ নেই আর কোনো যে সেন্টার পজ যদি এই করলাম। সুযোগটা দেয়ও, সেটা আপনার পরীক্ষার এক্সাম থেকে টাইমটা অটোমেটিক কেটে যাচ্ছে, পজ করার কোনো অপশন নাই। সেন্টার দেওয়ার কথা না, দেয় না বাট সেন্টার দেয় না, জেনারেলি, বাট নর্মালি দেয় না, তারপরে হ্যাঁ। যদি দেয়, সেন্টার দেয় তার ওন রিস্কে, যে আপনি পজ নিছে। তো আগে কারো যদি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে বা আগে খাবার দাবার থেকেই খাওয়ার সেরে প্রয়োজন নিবে। পড়ে, আপনি প্রিপারেশন নিয়ে দেন যাবেন, কারণ মাঝখানে কোনো গ্যাপ নেওয়ার কোনো চান্স নাই। হুম। ওকে, আই থিঙ্ক অনেক ভিডেন বিষয় কভার হয়ে হ্যাঁ, গেছে। আই থিঙ্ক কারো কোনো প্রশ্ন থাকলে আস্ক করতে পারি, আর আমরা নেক্সট সেশনে যেতে পারি। সেটাই। কার কোনো কোশ্চেন থাকলে বলেন। জাহিদুল বলেন। জি বলেন। ভাই আমার যে এক্সাম ভাউচারটা আসছে ওইটা যে ইমেইলে ছিল, তো ইমেইলের নেম বা ইমেইল আমার যে নেমটা ছিল ওইটা একরকম, আর হচ্ছে আমার একাডেমিক যে নেমটা এটা হচ্ছে আলাদা, হ্যাঁ। আর হচ্ছে ওইখানে আমার বয়সও হচ্ছে, মানে আমি এটা অনেক আগে খুঁজছিলাম, তো তো ওইখানে অনেক কিছু আর কি ইয়ে ওকে, করা সো আছে। আপনার সিম্পল অ্যান্সার দেই। হুম। আপনি যে মাত্র ইমেল আমি দিয়ে সব রেজিস্ট্রেশন করছেন, যেখানে যে ইমেলে ভাউচার পাইছেন, আর যে ইমেল দিয়ে পরীক্ষার এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতেছেন, এগুলো আলাদা, ডিফারেন্ট। আপনি যে ইমেল অ্যাড্রেস ইউজ করে এক্সামের জন্য রেজিস্ট্রেশন করছেন, সেই ইমেল অ্যাড্রেসটা তারা ট্র্যাকিং করবে ফার্স্ট অফ অল। আচ্ছা যে ভাউচারটা ইউজ করে আপনি রেজিস্ট্রেশন করছেন, সেই ভাউচার নাম্বারটা তারা ট্র্যাকিং করবে, এটা ইম্পর্টেন্ট। আর আপনার এনআইডি। সো এইগুলো যখন ম্যাচ করবে, তখন আপনার আসলে কোনো প্রবলেম হবে না। তো আপনার সো আপনি ইমেইলের যে ফুল নেম ওইটার সাথে কোনো সম্পর্ক নাই, আপনি লার্ন প্রোফাইল যখন খুলবেন ওইখানে একটা ফুল নেম দিতে হয়, ওইটা যেন ঠিকঠাক থাকে আর কি, ওই হ্যাঁ, ফুল লার্নিং নেমটা। প্রোফাইল ঠিক আছে। হ্যাঁ, জি, তাইলে লার্নিং তাইলে প্রোফাইল তাইলে ঠিক আছে। অনেক ক্ষেত্রে, তাইলে কোনো হ্যাঁ, প্রবলেম নাই। অনেক ক্ষেত্রে মানুষের লার্নিং প্রোফাইলে যে নাম নাম থাকে, লাইক হচ্ছে যেমন ইমেল অ্যাড্রেস খুললে একটা এক্সটেনশন সহ নাম চলে আসে। তো ওই হুম, জেনারেল নামটা যাতে আপনি এডিট করে ঠিক করে রাখছেন অ্যাজ লাইক আপনার এনআইডি। সো হ্যাঁ যখন আপনি, যে আমরা শুরুতে বলছিলাম না যে আইডি বা প্রোফাইল মার্জ করা যায়, সো এই মার্জ করতে গেলে ওই বিষয়গুলো ঠিকঠাক না থাকলে আর মার্জ করা যায় না, হ্যাঁ, প্রবলেম ক্রিয়েট হয়। জি, ওকে, থ্যাংক ইউ। ওকে, সো কোশ্চেন না থাকলে আমি রেকর্ডিং অফ করতেছি। হুম। দেন বাকি সেশনটা রেকর্ডিং ছাড়া হবে।